প্রশ্ন কি আছে, রূপসী বাংলা কাব্যগ্রন্থটির প্রকাশকাল লেখো। রূপসী বাংলা কাব্যগ্রন্থটি প্রকাশিত হচ্ছে জীবনানন্দ দাশের মৃত্যু 3 বছর পরে। জীবনানন্দ দাশের মৃত্যু হচ্ছে 1954 খ্রিস্টাব্দে। তাহলে এখানে রূপসী বাংলা কাব্যগ্রন্থটির প্রকাশকাল হলো 1957। দেখতে পেয়েছো, 1957 সালে জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থটি প্রকাশিত হচ্ছে। দেখে নেব পরবর্তী প্রশ্ন, রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতাগুলি কবে রচিত হয়? রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতাগুলি রচিত হচ্ছে 1934 সালে। কত সালে বন্ধুরা? 1934 সালে। এগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করবে। এরপরে চলে যাব 3 নম্বর প্রশ্ন, রূপসী বাংলা কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা কত? রূপসী বাংলা কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা হলো 61টি। রূপসী বাংলা কাব্যগ্রন্থে তাহলে কতগুলো কবিতা আছে? 61টি। চলে যাচ্ছি 4 নম্বরে, আকাশে 7টি তারা কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? এটি 6 সংখ্যক কবিতা। কত সংখ্যক কবিতা? না 6 সংখ্যক কবিতা। দেখে নেব 5-এ কি রয়েছে। রূপসী বাংলা কাব্যের কবিতাগুলির মূল সুর কি? রূপসী বাংলা কাব্যগ্রন্থের মূল সুর, কাব্যের কবিতাগুলির মূল সুর হলো মূলত প্রকৃতি চেতনা। এর একটা স্বাদেশিকতা বোধ দেখতে পাওয়া যাচ্ছে। এই স্বাদেশিকতা বোধ অবশ্যই একটু ব্যঞ্জনাধর্মী। এই কবিতাগুলোর মধ্যে কবির স্বদেশ প্রেম এবং প্রকৃতির কাছে ফিরে যাওয়ার এক উদগ্র বাসনা প্রকাশিত হয়েছে। চলে যাচ্ছি 6 নম্বরে, আকাশে অগণিত তারা থাকা সত্ত্বেও কবি 7টি তারা প্রত্যক্ষ করলেন কেন? আকাশে অগণিত তারা থাকা সত্ত্বেও কবি 7টি তারা প্রত্যক্ষ করেছেন কারণ তোমরা জানো যে সন্ধ্যার সূচনা লগ্নে আকাশে কিন্তু তারা ভরে থাকে না। সন্ধ্যার সূচনা লগ্নে 7টি তারা অর্থাৎ সপ্তর্ষি মণ্ডল প্রথমে প্রকাশিত হয়। এই সপ্তর্ষি মণ্ডলকে কথা বলতেই কবি কিন্তু আকাশে 7টি তারার প্রসঙ্গ এনেছেন। তাহলে আকাশে অগণিত তারা থাকা সত্ত্বেও কবি 7টি তারা প্রত্যক্ষ করেছেন কারণ কবি সেই দিনান্ত অর্থাৎ সেই দিন এবং সন্ধ্যার সন্ধিকালীন সময়ের কথা বলতে চেয়েছেন। 7 আসছি, কবি জীবনানন্দ দাশ কখন ঘাসে বসে থাকেন? কবি জীবনানন্দ দাশ যখন বাংলার নীল সন্ধ্যা প্রকৃতির বুকে, বাংলাদেশের বুকে আসে, সেই সময় ঘাসে বসে থাকেন এবং সেই সময় কি হয়? আকাশে 7টি তারা ফুটে ওঠে। দেখে নেব 8-এ কি রয়েছে। 8-এ দেখো, আকাশে 7টি তারা কবিতায় কবি মেঘের কেমন বর্ণনা দিয়েছেন। আকাশে 7টি তারা কবিতায় কবি মেঘকে বলেছেন কামরাঙা লাল মেঘ। এই কামরাঙা লাল মেঘ পরবর্তীকালে রং হয়েছে মৃত মনিয়ার মতো লাল। চলে যাচ্ছি 9 নম্বরে। 9 নম্বরে কি আছে? কামরাঙা লাল মেঘ কার মতো কোথায় ডুবে গেছে? কামরাঙা লাল মেঘ মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরে ডুবে গেছে। এতটুকু লিখলেই কিন্তু হবে কারণ এগুলো একের প্রশ্ন। 10-এ কি আছে দেখে নি, গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। কে ডুবে গেছে? গঙ্গাসাগরের বুকে ডুবে গেছে, ঢেউয়ে ডুবে গেছে মৃত মনিয়ার মতো মেঘ। যেটা মেঘকে বলা হচ্ছে প্রথমে কামরাঙা লাল মেঘ। এই কামরাঙা লাল মেঘ যখন গঙ্গাসাগরের বুকে ডুবে যাচ্ছে তখন তার রং হয়ে যাচ্ছে মৃত মনিয়ার মতন লাল। এরপরে যাচ্ছি 11 নম্বর, আসিয়াছে শান্ত অনুগত কার কাছে? কে শান্ত অনুগত ভাবে এসেছে? অবশ্যই কবি জীবনানন্দ দাশের কাছে বাংলার এই নীল সন্ধ্যা এসেছে এবং বলেছে যে কেন শান্ত অনুগত ভাবে এসেছে। কারণ কবি বলছেন এই সন্ধ্যাকালীন সময়কে শান্ত বলছেন কারণ এই বাংলাদেশের গ্রামীণ সন্ধ্যা কোনো কোলাহল নিয়ে আমাদের কাছে হাজির হয় না, বরং এক নীরবতার ভাষা তৈরি করে। এই নীরবতার ভাষাকে বলতেই কবি শান্ত শব্দটিকে ব্যবহার করেছেন। আর অনুগত শব্দটিকে ব্যবহার করেছেন কি কারণে? অনুগত শব্দটিকে ব্যবহার করেছেন কারণ এর কোনো বিচলন নেই, এর কোনো রকম কোনো বিচলন দেখতে পাওয়া যাচ্ছে না। কারণ এই অনুগতর মধ্যে অর্থাৎ এর কোনো পরিবর্তন নেই, তাই জন্য তিনি অনুগত শব্দটা একই রকম ভাবে একই সৌন্দর্য নিয়ে সে বরাবর হাজির হচ্ছে, এই কারণেই এই কথাটি বলা হয়েছে। দেখে নেব 12 নম্বর প্রশ্ন, বাংলার নীল সন্ধ্যা কেমন ভাবে আসে কবির কাছে? বাংলার নীল সন্ধ্যা শান্ত এবং অনুগত ভাবে আসে কবির কাছে।
13 নম্বরে দেখো, বাংলার সন্ধ্যাকে জীবনানন্দ দাশ নীল বলেছেন কেন? বাংলার সন্ধ্যাকে জীবনানন্দ দাশ নীল বলেছেন কারণ এই নীল হলো রোম্যান্টিকতার প্রতীক, এক ধরনের মোহ মায়ার প্রতীক, এক ধরনের মায়াবী আবেদন সৃষ্টি করে এই নীল। আর তোমরা যদি দেখো তাহলে একটা জিনিস দেখতে পাবে, সন্ধ্যা যখন আসে পৃথিবীর বুকে সেই সময় গাছগাছালির সবুজ এবং দিনান্তের আলো নিভে যাওয়ার সেই আলোটা এবং তার সঙ্গে যে প্রকৃতির ছায়া এবং সূর্যাস্তের সময় এটা মিলেমিশে একটা যে রং হয় সেটা হলো গিয়ে নীল। এই নীল হলো আসলে রোম্যান্টিকতা বা সেই মোহময়ী আবেদন নিয়ে আসছে। চলে যাচ্ছি 14তে, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যাকে, এই কেশবতী কন্যা হলো সেই সন্ধ্যাকালীন সময়, তাকেই বলেছেন কেশবতী কন্যা, অর্থাৎ সেই নীল সন্ধ্যার শান্ত অনুগত রূপী হলো বাংলার যে সন্ধ্যা, সেই হলো গিয়ে কেশবতী কন্যা। 15তে কি আছে দেখো, আকাশে 7টি তারা কবিতায় কবি বাংলার সন্ধ্যা সম্পর্কে কি কি বিশেষণ ব্যবহার করেছেন? আকাশে 7টি তারা কবিতায় কবি বাংলার সন্ধ্যা সম্পর্কে 3টি বিশেষণ ব্যবহার করেছেন, সেগুলো কি? নীল, শান্ত এবং অনুগত। 16 নম্বর দেখো, বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন? বাংলার সন্ধ্যাকে কবি শান্ত এই কারণেই বলেছেন যে তার যেমন কোনো সে অদ্ভুত রকম নিবিড় শান্তি নিয়ে আমাদের কাছে আসে, তার মধ্যে কোনো কোলাহল, শহুরে কোলাহল দেখতে পাওয়া যায় না, সেই কারণেই সেই সন্ধ্যা শান্ত। আর অনুগত কেন? কারণ সে যেন আমাদের আশ্রয়ী, তার কোনো রকম বিচলন বা পরিবর্তন লক্ষ্য করা যায় না, সেই কারণেই বাংলার সন্ধ্যাকে বলা হয়েছে অনুগত। দেখে নেব 17 নম্বর প্রশ্ন, বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। কার সাথে? না, কেশবতী কন্যার সঙ্গে। চলে যাচ্ছি 18তে, আকাশে 7টি তারা কবিতায় সন্ধ্যার আকাশে কে এসেছে বলে কবির মনে হয়েছে? আকাশে 7টি তারা কবিতায় কবির সন্ধ্যার আকাশে এক কেশবতী কন্যার আগমন হয়েছে বলে কবি মনে করেছেন। এই কেশবতী কন্যাকে সেই সন্ধ্যাকালীন এক সময়, এক প্রকৃতি। 19এ কি আছে দেখো, কামরাঙা লাল মেঘের ডুবে যাওয়াকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কামরাঙা লাল মেঘের ডুবে যাওয়াকে কবি মৃত মনিয়া পাখির সঙ্গে তুলনা করেছেন। এই মৃত মনিয়া পাখি গ্রাম বাংলার এক নিজস্ব সম্পদ। তোমরা নিশ্চয়ই মনিয়া পাখি দেখেছো, ধূসর বর্ণের হয়ে থাকে এবং তার রক্ত নাকি খুব লাল হয়ে থাকে। তাহলে কবি সেই সূর্যাস্তের সময় গঙ্গাসাগরে মেঘের ডুবে যাওয়াকে কার সাথে তুলনা করেছেন? না, মৃত মনিয়ার সঙ্গে। দেখে নিচ্ছি 20 নম্বর প্রশ্ন, কাকে মৃত মনিয়ার মতো মনে হয়েছে? যখন কামরাঙা লাল মেঘ গঙ্গাসাগরে ডুবে যাচ্ছে তখন তাকে দেখে মনে হচ্ছে মৃত মনিয়ার মতো, অর্থাৎ তার রং হয়ে উঠছে লাল, গাঢ় লাল। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। কার চোখের এবং মুখের পর কার চুল ভাসে? তাহলে এখানে কবি জীবনানন্দ দাশের চোখের এবং মুখের পর কেশবতী কন্যার চুল ভাসে। এই কেশবতী কন্যাকে বাংলার সন্ধ্যা, যার স্পর্শ কবির মুখের এবং চোখের ওপর এসে পড়ছে। চলে যাচ্ছি 22-এ। দেখো 22-এ কি রয়েছে, পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখেনি কো। কবিতায় কোন কন্যার কথা বলা হয়েছে? কবিতায় সেই কেশবতী কন্যার কথা বলা হয়েছে। এই কেশবতী কন্যা হলো সেই বাংলার সান্ধ্যকালীন রূপ। 23-এ দেখো কি রয়েছে, কেশবতী কন্যা চুলে স্পর্শ কোথায় কোথায় পড়েছে? তাহলে আমরা জানি কেশবতী কন্যা চুলে স্পর্শ কবির চোখের এবং মুখের ওপর এসে পড়েছে এবং তার সঙ্গে কবি বলেছেন সেই চুলের স্পর্শ পড়ছে হিজলে কাঁঠালে জামে, যেটি বাংলার একদম প্রাণের সম্পদ, মানে বাংলার গাছ। এই 3টি গাছই হলো বাংলার গাছ। তাহলে কোথায় কোথায় পড়েছে? না, কবির চোখের এবং মুখের পরে এবং হিজলে কাঁঠালে জামে। দেখে নিচ্ছি 24-এ। 24-এ কি আছে দেখো, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। কি ঝরে? হিজলে কাঁঠালে জামে কি কেশবতী কন্যার চুলের চুমা ঝরে পড়ে।
25-এ কি রয়েছে দেখো, রূপসীর চুলের বিন্যাসে কি ঝরে, রূপসীর চুলের বিন্যাসে স্নিগ্ধ গন্ধ ঝরে। এই স্নিগ্ধ গন্ধ বাংলার সান্ধ্যকালীন এক গন্ধ, সেই রূপ রস গন্ধ স্পর্শ যেটা পাওয়া যায় প্রত্যেকটা লাইনে এই কবিতার মধ্যে দিয়ে। চলে যাচ্ছি 26। পৃথিবীর কোনো পথে কি নেই বলে কবি অনুমান করেছেন। পৃথিবীর কোনো পথে সান্ধ্যকালীন এমন রূপ, বাংলার এই অপরূপ সৌন্দর্য তিনি খুঁজে পাননি। এই প্রাকৃতিক সৌন্দর্য, এই সান্ধ্যকালীন মায়াবী মূর্তিকেই কবি আর কোনো জায়গায় খুঁজে পাননি। এই কেশবতী কন্যার আগমনকেও কবি খুঁজে পাননি। তাহলে কবি কি খুঁজে পাননি? সেই পরমা প্রকৃতি, সেই সাম্রাজ্য থেকে এই সান্ধ্যকালীন রূপকে তিনি পৃথিবীর অন্য কোনো জায়গায় খুঁজে পাননি। 27-এ কি আছে দেখো, বঙ্গ প্রকৃতির মৃদু ঘ্রাণ কোথায় অনুভব করেন কবি। বঙ্গ প্রকৃতির মৃদু ঘ্রাণ কবি অনুভব করেন যেমন হাঁসের পালক, চাঁদা সরপুটিদের গন্ধে, তেমনি মৃদু গন্ধে যেটা বলা হচ্ছে, তার সঙ্গে ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, এই সবের মধ্যে দিয়ে কবি বঙ্গ প্রকৃতির মৃদু ঘ্রাণ অনুভব করেন। 28-এ কি আছে দেখো, শীত হাতখানা। কার শীত হাতখানা বলতে কিশোরীর চাল ধোয়া ভিজে হাতের কথা বলা হয়েছে। 29-এ কি রয়েছে দেখো, পৃথিবীর কোনো পথ কাকে দেখেনি বলে কবির মনে হয়। পৃথিবীর কোনো পথ সেই কেশবতী কন্যার সেই সান্ধ্যকালীন রূপকে আর কোথাও খুঁজে পাননি কবি। তাহলে এই যে রূপ, এই রূপকে কোথাও কবি খুঁজে পাননি। তাই এই প্রাকৃতিক সৌন্দর্যকে কবি বোঝাতে চেয়েছেন যে এই রূপ আর কোথাও তিনি খুঁজে পাচ্ছেন না। 30-এ দেখো কি রয়েছে, কবির চোখের পরে মুখের পরে কি ভাসে। কবির চোখের পরে মুখের পরে কেশবতী কন্যার চুলের স্পর্শ এসে লাগে বা চুলের স্পর্শ ভাসে। এরপরে কি আছে, অজস্র চুলের চুমা কবি কি অর্থে ব্যবহার করেছেন। অজস্র চুলের চুমা কোথায় ঝরে পড়ছে, হিজলে কাঠালে জামে। এই অজস্র চুলের চুমা ঝরে পড়া অর্থে যখন সন্ধ্যা বাংলার প্রকৃতির বুকে নেমে আসছে, সেই সন্ধ্যার যে আগমন, সেই নিবিড়তাকে বোঝাতে কিন্তু কবি এই অর্থে অজস্র চুলের চুমা শব্দটিকে ব্যবহার করেছেন, সেই অন্ধকারের নিবিড়তাকে প্রকাশ করতে। চলে যাচ্ছে 32-এ, জানি নাই এত স্নিগ্ধ ঝরে কোথায় এই গন্ধ ঝরে। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। এই রূপসীকে বাংলার সান্ধ্যকালীন রূপ। 33-এ দেখো কি রয়েছে, 33-এ বটের ফল ও মুথা ঘাসের যে বর্ণনা কবি দিয়েছেন তা কেমন। কবি বলেছেন সন্ধ্যাতে লাল লাল বটের ফলে ঝরে পড়া এবং মুথা ঘাসের প্রসঙ্গ দিয়েছেন। সেটা কি, কিশোরের পায়ে দলিত মুথা ঘাস। এই দুটোর প্রসঙ্গ যে বর্ণনা দিয়েছেন, তাহলে আমরা বলবো কি, সন্ধ্যাকালে, সন্ধ্যার সময় যখন সেই সময় লাল লাল বটের ফলে ঝরে পড়া এবং কিশোরের পায়ে দলিত মুথা ঘাসের বর্ণনা আমরা এই কবিতায় এই প্রসঙ্গে পেয়ে থাকি। 34 দেখো, ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা কবি কোন অনুষঙ্গে উপলব্ধি করেন। ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা কবি উপলব্ধি করেন লাল লাল বটের ফলে ঝরে পড়া এবং কিশোরের পায়ে দলিত মুথা ঘাসের মধ্য দিয়ে। 35-এ কি আছে দেখো, এরই মাঝে বাংলার প্রাণ। কার মাঝে বাংলার প্রাণের স্পন্দন অনুভব করেন কবি। কবি এই সমস্ত কিছুর মধ্যেই বাংলার প্রাণের স্পন্দন উপলব্ধি করেন। তা হাঁসের পালক স্বর, চাল ধোয়া ভিজে হাত, বা লাল লাল বটের ফলে ঝরে পড়া এবং সেই দলিত মুথা ঘাস, এই সবের মধ্যে দিয়েই কবি বাংলার প্রাণকে, বাংলার সান্ধ্যকালীন রূপকে নিজের প্রাণ ভরে আস্বাদ করেছেন। এর মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন বাংলার প্রাণের স্পন্দন। 36-এ কি আছে দেখো, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের। কবি কি টের পান? কবি এটাই টের পান যে আকাশে 7টি তারা যখন ফুটে উঠছে, সেই সময় বাংলার সান্ধ্যকালীন যে পরিবর্তন, তার রূপ রস গন্ধ স্পর্শের যে পরিবর্তন, সেই গন্ধ স্পর্শের পরিবর্তন কবি টের পান সেই ঘাসের ওপর বসে। তাহলে আকাশে 7টি তারা অর্থাৎ সপ্তর্ষি মণ্ডল যখন আবির্ভূত হচ্ছে, তখন প্রাকৃতিক যে গন্ধের পরিবর্তন, যে চিত্রকল্পের পরিবর্তন, তার মধ্যে দিয়ে কবি সেই সন্ধ্যার রূপকে বা সেই আকাশে 7টি তারা ফুটে ওঠার সময়কে কবি টের পান।
37 দেখো, আকাশে 7টি তারা কবিতায় কবি কিসের ঘ্রাণ অনুভব করেন? আকাশে 7টি তারা কবিতায় কবি হাঁসের পালক স্বর, তারপর চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ এবং তার সঙ্গে কিসের না নরম ধানের গন্ধ এগুলি বা কলিমির ঘ্রাণ এগুলো কবি উপলব্ধি করেন। চলে যাচ্ছি বা অনুভব করেন। চলে যাচ্ছে 38 নম্বর প্রশ্ন, কিশোরীর চাল ধোয়া হাত কেমন ছিল? কিশোরীর চাল ধোয়া হাত ছিল কি শীতল, কারণ সে সেই হাতে চাল ধুয়েছে। 39 দেখো, কি রঙের বট ফলের উল্লেখ রয়েছে কবিতায়? তোমরা জানো বটের ফল কি হয়ে থাকে? লাল। তাহলে লাল রঙের বট ফলের কথা উল্লেখ রয়েছে এই কবিতায়। তাহলে দেখো 40 নম্বর প্রশ্নে কি রয়েছে? লাল বটের ফলে কি মিশে থাকে? লাল বটের ফলে মিশে থাকে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা।